জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্য আছে, বুধবারের মধ্যে মতামত দেবে বিএনপি, জানালেন সালাউদ্দিন। কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিয়ে দেব। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা নিতে বাধা, শেখ হাসিনার বিরুদ্ধে খুলনার 3 ছাত্র ও ব্যবসায়ীর সাক্ষ্য, 2 মাসে শেষ হবে সাক্ষ্য গ্রহণ। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর সঙ্গে ভোটের সম্পর্ক নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন, বললেন উপদেষ্টা রিজওয়ানা। ভোলাগঞ্জের পর এবার জৈন্তাপুর ও রংপানিতেও পাথর লুট, প্রশাসনের অভিযানে আরও 6 জন সহ এখন পর্যন্ত 12 জন গ্রেপ্তার। দীর্ঘ সময় চড়া চালের বাজারের প্রভাবে টানা 7 মাস পর জুলাই বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, আর্থিক প্রতিবেদন প্রকাশ। স্বাগত, এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। জুলাই সনদে কিছু অসামঞ্জস্য রয়েছে এবং কিছু কিছু বিষয় ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে এখন টিভিকে ফোনে কথা জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, 20 আগস্টের মধ্যেই দলীয় ফোরামের আলোচনা করে জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনকে মতামত জানাবে বিএনপি। শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ বাস্তবায়নে 8 দফা অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এতে 84টি দফা রয়েছে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ের সংস্কার কমিশনের যেসব বিষয় দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়, সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের খসড়া বিষয়ে কোনো সংশোধনী থাকলে 20 আগস্ট বিকাল 4টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার কথা জানানো হয়। কমিশন থেকে প্রেরিত জুলাই জাতীয় সনদের খসড়া আমরা পেয়েছি গতকালকে সন্ধ্যার দিকে। সেটা উপরে আমরা পর্যালোচনা করব, দলীয় ফোরামে আলাপ করে আমাদের মতামত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। না, এখনই বিস্তারিত বলতে চাই না, আমরা পুরোটা পর্যালোচনা করে দলীয় ফোরামে আলোচনা করে করব। তবে কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিয়ে দেব। 20 আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, আমরা আশা করছি এর মধ্যে দিতে পারবো। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী 2 মাসের মধ্যে শেষ হবে বলে আশা করেছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর মিজানুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে কথা জানান তিনি। সকালে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে এ মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। খুলনার 1 ছাত্র ও 2 জন ব্যবসায়ী আজ সাক্ষ্য দেন। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসায় বাধা দেওয়া হয় বলে জানান তারা। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই আগস্ট আন্দোলনে মুহুর্মুহু গুলি চলে ছাত্র জনতার উপর, যার পেছনের মূল নির্দেশদাতা ও অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর ট্রাইব্যুনালে শুরু হয় সেই মামলার বিচার কার্যক্রম। একে একে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে শেখ হাসিনার এই মামলায়, যেখানে সাক্ষ্য দিয়েছেন এখন পর্যন্ত 8 জন। রবিবার সকালে প্রথমেই ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সাক্ষ্য গ্রহণ শুরু হয় বেলা 11:30টায়। এদিন সাক্ষ্য দিয়েছেন সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী মিজান ও খুলনা হাজী মহসিন কলেজের ছাত্র নাইম শিকদার। সাক্ষী নাইম শিকদার বলেন, তাকে গত বছর 4 আগস্ট সন্ধ্যায় মাত্র 5 মিটার দূর থেকে গুলি করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসা পাননি তিনি। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। একজন আন্দোলনকারী সবজি বিক্রেতা
তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। প্রায় একই রকমের অভিজ্ঞতা অন্য সাক্ষীদেরও। জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী শেষ হতে সময় লাগতে পারে 2 মাস, জানিয়েছেন প্রসিকিউশন। তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিন রামপুরের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় প্রসিকিউশনকে 25 আগস্টের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বাকি আশুলিয়া, কোনাপাড়া, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর মামলায় 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। রকিবুল রাহাত, এখন, ঢাকা। ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, আজিজুরকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ওসির নিকট ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ধানমন্ডি 32 থেকে গ্রেপ্তার রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি। পেনাল কোডের নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত 15 আগস্ট ধানমন্ডি 32 এলাকা হতে আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানার এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে 16 আগস্ট তাকে আদালতে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ডাক্তার নিতাই চন্দ্রকে হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। প্রায় 1 যুগ আগের এই চাঞ্চল্যকর মামলায় 5 জনের মৃত্যুদণ্ড, 4 জনের আমৃত্যু কারাদণ্ড এবং 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। মাহফুজা বৃষ্টির প্রতিবেদন। 1 যুগেরও আগে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডাক্তার নারায়ণ চন্দ্র দত্ত নিতাইয়ের বাসায় চুরি করতে গিয়ে তাকে খুন করেন বাসার গাড়ি চালক ও তার সহযোগীরা। পরদিন বনানী থানায় মামলা করেন নিহত চিকিৎসকের বাবা। ঘটনার 1 বছর পর 11 ফেব্রুয়ারি 10 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ। এই মামলায় রোববার 5 আসামিকে মৃত্যুদণ্ড ও 4 জনের আমৃত্যু কারাদণ্ড ও 1 জনের যাবজ্জীবন দেয় আদালত। আমার বুঝেন আমি কেমনি কি করা মায়া, আমি বুঝি না মায়া, আমি মরে যাই, আমি বাঁচতাম না রে ভূত, আমার ভূতে যখন বাঁচত না আমিও বাঁচতাম না। যে ডিপি ধরছে, ডিপির অফিসার, তারা বলছে উপস্থাপনায় বলছে যে আমরা সন্দেহজনকভাবে ধরছি, আসলে ওদেরকে আমরা হাতে নাতে ধরি নেই। 14টা বছর যাতায়াত করি, এই আমার অবস্থা, আর কিছু করেন নাই, আমার নির্দোষ স্বার্থপর আমি। রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে আদালত বলেন, মানুষের জীবন রক্ষাকারী চিকিৎসককে হত্যা অত্যন্ত ঘৃণিত কাজ। আমরা রাষ্ট্রপক্ষ দীর্ঘদিন বিজ্ঞ আদালতের সহযোগিতা করেছি আইনগত বিষয়গুলিতে এবং আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি, ন্যায় বিচার পেয়েছি বলে আমরা আশা করি। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। মামলাটা 302, 382, 457, 109 দ্বন্দ্ববিধির ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদেরকে 1 জনকে যাবজ্জীবন দিয়েছে, 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং 4 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আমরা মনে করি যে এই রায়টা যথাযথ এবং সঠিক হয় নাই। আমরা উচ্চ আদালতে আপিল করব, আপিলে আমরা ন্যায় বিচার পাবো বলে আমি বিশ্বাস করি। এদিকে নিজেদের নির্দোষ দাবি করে নিতাই সহ সাগর রুনি হত্যা মামলায় শেখ হাসিনার নির্দেশে তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি করেন আসামি ও তাদের স্বজনরা। যাম না কি কর মাগো, 10 দরজে হাত পাতুম, তারপর আমি মারতো, 10 দরজে হাত পাইতো, ছেলেরে উদ্ধার করে আনতেইব। কেউ খালাস পেল না, তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমরা এই রায় সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে যাব আপিলের জন্য। ওর বাবা বলছে যে আমার ছেলেকে বউ মারছে, ভাড়াটা গুন্ডা ভাড়া কইরা সম্পত্তির লোভে আমার প্রতীকটাও নিয়ে গেছে। এই কথাটা তো জজ সাহেবের কাগজে আছে। নিহত চিকিৎসক নিতাইয়ের স্বজনরা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।
নির্বাচনের সাথে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। উপদেষ্টা জানান, সরকার কোনো একক রাজনৈতিক দলের কথা শুনে সিদ্ধান্ত নিচ্ছে না, আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিলেটে পাথর লুটের ব্যাপার প্রশাসনেরও অসহযোগিতা এবং নীরবতা ছিল বলে জানান তিনি। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশনার খবরে শনিবার রাত থেকেই চলছিল নানা জল্পনা কল্পনা। পরে যা পরিণত হয় টক অব দ্য টাউনে। রোববার সচিবালয়ে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান, এটির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। জানান, সরকার কোনো একক রাজনৈতিক দলের কথা শুনে সিদ্ধান্ত নিচ্ছে না। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। পাথর লুটে প্রশাসনের সহযোগিতা ও নীরবতা ছিল জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর লুটের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখা গেছে। রাজনৈতিক দলগুলো আগে থেকে ব্যবস্থা নিলে পরিস্থিতি এমন হতো না। পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার অর্থ তো এই না যে আবার সবগুলো আমরা লিস্ট দেওয়া শুরু করব। কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন, একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। পাথর লুটে প্রশাসনের সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। প্রশাসনের নজর যখন সাদা পাথর আর জাফলংয়ে, তখন আরেক জনপ্রিয় পর্যটন স্পট জৈন্তাপুরের শ্রীপুর এবং রাংপানিতেও চলছে পাথর লুট। আর প্রশাসন বলছে এসব লুটপাটের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এদিকে শনিবার রাতে সাদা পাথর লুটের ঘটনায় আরও 6 জনকে আটক করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর ইস্যুতে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সিলেটের সালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় আরও 11,000 ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। এ নিয়ে পাথর জব্দের পরিমাণ দাঁড়ালো প্রায় 4.5 লাখ ঘনফুট। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সপ্তাহ ধরে সিলেট তথা পুরো বাংলাদেশের আলোচনার বিষয় সিলেটের পাথর লুট। তারপরেই সজাগ হয় প্রশাসন, চলে ধারাবাহিক অভিযান। জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে জাফলং সাদা পাথর এলাকায় উদ্ধার হচ্ছে লুট করা পাথর, সাথে ধ্বংস করা হচ্ছে পাথর লুটের আলামত। অনেকগুলো নৌকা ডুবানো হয়েছে, অভিযান অব্যাহত থাকবে। একদিকে যখন এমন অবস্থা, তখন অন্যদিকে চলছে পাথর লুটপাট। এই চিত্র সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরের রাংপানি এলাকার। প্রকাশ্যেই শত শত শ্রমিক আর নৌকায় পাহাড় কেটে লুট করছে পাথর। বিজিবির টহল থাকলেও কেউ তোয়াক্কা করছে না এগুলো। ইতিমধ্যে পর্যটন এলাকাটি পাথরবিহীন হয়ে পড়েছে অনেকটা। স্থানীয়রা বলছেন, গত কয়েক মাস ধরেই প্রশাসনকে ফাঁকি দিয়ে চলছে এমন কার্যক্রম। তারা নাও লাগাইয়া সারা পাথর তারা টিপ মারিয়া দিয়েও ওখান থেকে লাগাইছে, লাগাইছে গাড়ি দিয়ে আপনার লোড মারিয়া নিছে কি তারিখ। এটা বহুত পুরান থেকে, এটা বাক্কা বছর থেকে। এই যে এখান থেকে পাথর উত্তোলন হচ্ছে, তাই তো? এটা তো ইন্ডিয়া স্যার, ইন্ডিয়ার পাথর। বাংলাদেশের পাথর ছিল না? বাংলাদেশের পাথর ছিল না এই জায়গায়। পাথরগুলি গেল কই? গেল নিয়ে গেছে, একটা নৌকা দিয়ে নিয়ে। আর প্রশাসন বলছে পর্যায়ক্রমে রাংপানিতেও তাদের অভিযান চলবে, তবে সময় লাগবে আরো। এখনো পাথর তুলতেছে, পাথর ভাঙতেছে, পাহাড় কাটতেছে। এই ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নেন নাই? হ্যাঁ, আমরা এটা হয়েছে কি জেনেছি। আর অতীতে তো আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, আর এখনো করবো আর কি। কিন্তু যে আমরা এখন তো প্রতিদিনে হচ্ছে আর কি, বিভিন্ন স্পটে আমরা করতেছি। ওই স্পটটা তো যাবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই যাবো। হ্যাঁ, এদিকে আজও সিলেটের সালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী, যা এ নিয়ে আটকের পরিমাণ প্রায় 4.5 লাখ ঘনফুট। আর সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে 12 জনকে।
টানা 7 মাস ধরে কমার পর জুলাই মাসে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। জুলাই সার্বিক মূল্যস্ফীতি 8.55%, যা এর আগের মাসে ছিল 8.48%। এ সময় মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে চালের বাজারে ধারাবাহিক ঊর্ধ্বগতি। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতির 51.55%ই চালের দাম বাড়ায়। পরিকল্পনা কমিশন ও আর্থিক বিভাগে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। চলতি বছর জুলাই মাসে চালের সরবরাহ কমেছে 36%। এ সময় বাজারজাত হয় 62,889 মেট্রিক টন চাল। সরবরাহ বাড়াতে বেসরকারিভাবে চাল আমদানির বিজ্ঞপ্তি দেয় খাদ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত আবেদনের সময় আগস্টের শেষ হলেও চালের বাজারের প্রভাব পড়তে লেগে যেতে পারে আরও কয়েক মাস। স্বল্প আয়ের চাহিদা মেটাতে ভর্তুকি মূল্যে ওএমএসে চাল বিক্রির পরিধি বাড়ানোর কথাও উল্লেখ রয়েছে ইকোনমিক আউটলুকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 9,361 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রোববার দুপুরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 6,677 কোটি টাকা, প্রকল্প ঋণ 2,428 কোটি 4 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 256 কোটি 89 লাখ টাকা। এতে নতুন প্রকল্প 5টি, সংশোধিত প্রকল্প 2টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির 3টির প্রকল্প রয়েছে। সভায় অনুমোদিত 11টি প্রকল্পের অন্যতম হল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, 5টি নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়ামে নির্মাণের কাজ। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন 30 সেপ্টেম্বর হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, কক্সবাজারের সম্মেলনটি মূলত জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ। এই সম্মেলন রোহিঙ্গা ও বিশ্ব সম্প্রদায়ের জন্য সমস্যাটির একটি স্থায়ী প্রকৃত সমাধান খুঁজে বের করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। আন্তর্জাতিক সম্মেলনের আগে 25 আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক সম্মেলন আয়োজন করা হচ্ছে। বগুড়ায় প্রায় 3 মাস ধরে অস্থির চালের বাজার। বোরো ধানের ভরা মৌসুমে সব ধরনের চালের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ক্রয় ক্ষমতার বাইরে থাকায় প্রয়োজনের তুলনায় কম চাল কিনছেন নিম্নবিত্ত উচ্চবিত্ত সব মানুষ। দীর্ঘ সময় চালের দাম বাড়তে থাকায় প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতেও। তবে খাদ্য কর্মকর্তা বলছেন, চালের দামের প্রভাব মূল্যস্ফীতিতে পড়ার কথা নয়। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন সাইফুল সাগর। বৈশাখ মাস জুড়ে বাংলার গ্রামেগঞ্জে পুরোদমে চলেছে বোরো ধান কাটা ও মারাই। ভরা মৌসুমে বাজারেও ভরপুর ছিল ধান চালের সরবরাহ। সে সময় কৃষকের বেশিরভাগ ধান চাল বিক্রি শেষে সেসব চলে যায় বড় বড় মিলার ও কর্পোরেট কোম্পানিগুলোর হাতে। এরপরেই বেড়ে যায় ধান ও চালের দাম। 3 মাস আগে বৃদ্ধি পাওয়া দাম এখনও অপরিবর্তিত, আর তার প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। কুরবানি ঈদের পর বাড়ছে, বাড়া এটা তো দিন আসে, এই বেশ কিছুদিন হলে একটু বাড়িছে। গত 3 মাস আগে যে রকম চালের দাম ছিল তার থেকে এই বর্তমানে গত 3 সপ্তাহ 4 সপ্তাহ যে ওয়েদারটা খারাপ আছে, এই 1 মাসের মধ্যে তো প্রতি কেজিতে আরও 2 টাকা করে বেশি, প্রতিটা চাল 2 টাকা 3 টাকা বেশি। দাম বাড়তি থাকায় আয়ের বড় একটি অংশ দিয়ে কিনতে হচ্ছে চাল। নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা প্রয়োজনের তুলনায় কম চাল কিনছেন। তাদের দাবি, বাজার তদারকি সহ সব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্রয় ক্ষমতার মধ্যে আনা হোক চালের দাম। আমরা যে মধ্যবিত্ত লোক আছি, যার কারণে আমি এইমাত্র ওনার কাছে 5 কেজি চাউল নিলাম, তো এখন আর বস্তা কেনা সম্ভব হয় না। চালের দাম মনে করেন এখন 70 টাকা, আগে কিনতে মনে করেন হলো 40 টাকা 45 টাকা কেজি, কারণ সব কিছুর দাম বেশি। চালের দামের প্রভাব সার্বিক মূল্যস্ফীতিতে পড়লেও জেলা খাদ্য কর্মকর্তার দাবি, মোটা চাল এখনও বিক্রি হচ্ছে 50 টাকার নিচে। রেকর্ড পরিমাণ খাদ্যশস্য বর্তমানে দেশব্যাপী মজুদ আছে। একই সাথে বগুড়া, বিশেষ করে আমাদের সিএসডি, সাইলো এবং আমাদের যে গুদামসমূহে আছে, আমাদের খাদ্যসমূহে একদম পরিপূর্ণ আছে। তো আশা করি ইনশাল্লাহ আমাদের সরকারি বিলি বিতরণে কোনো রকমের কোনো সমস্যা হবে না, কারণ আজকেও মিটিং হয়েছে এবং দেখলাম যে বাজার দর স্থিতিশীল আছে মোটামুটি।
আজকের বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা আর চিকন চাল 62 থেকে 70 টাকায়। রাজীব সেলিম, এখন বগুড়া। ডাকসু ও হল সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে ভোট কেন্দ্র সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। সকালে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। এদিকে ষষ্ঠ দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ। এ পর্যন্ত ডাকসুতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন 70 জনের বেশি প্রার্থী, আর 18টি হলেও বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ষষ্ঠ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি সাংবাদিকদের কথা জানান। এ পর্যন্ত ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন 70 জনের বেশি, আর 18টি হলে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করেছেন অনেক প্রার্থী। আগামীকাল সোমবার শেষ হচ্ছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি সদস্য নির্বাচন করব। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় প্রতিফলিত হবে আমার কাজের মাধ্যমে। যারা কি হলে থাকে তাদের সবসময় তারা যে কথাটা বলে, তাদের খাবারের যে আর কি সমস্যা, ক্যান্টিনে ভালো মানের খাবার পাওয়া যায় না। কিছুদিন আগে দেখা গিয়েছে যে হল সহ বিভিন্ন জায়গায় পানিতে ইকোলাই ব্যাকটেরিয়া এগুলো পাওয়া গিয়েছে। তো আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজ যে সবার শিক্ষার্থীদের সমস্যাগুলো তো আমি জানি, যেহেতু আমিও ওগুলো ফেস করি, ওগুলো আর কি সমস্যা সমাধানের জন্য অথরিটিকে আর কি চাপ দেওয়া আছে, এগুলো আর কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আপনারা যেন এই ধরনের কাজগুলো করেন। সংখ্যা দেখলাম যে এক জায়গায় অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে। তো আমরা সমান করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে যাতে সবাই সমানভাবে ভোট দিতে পারে, সেজন্য আমরা কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি আজকে সন্ধ্যার মিটিংয়ে। সেক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম 2টা পর্যন্ত কেন্দ্র বাড়তে পারে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ দেওয়ার খবরে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার 9 বছর পর অবশেষে স্থায়ী ক্যাম্পাস পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। দুপুরে একনেক সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য 519 কোটি টাকার ডিপিপি অনুমোদন দেয় একনেক। এর আগে গেল 26 জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন, মানববন্ধন, বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ধারাবাহিকতায় গতকাল থেকে গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। দাবি মেনে নেয় অনশন ভেঙে ফিরে যান তারা। দুইজন অসুস্থ হয়ে হসপিটালে গেছে, একজন খুবই সিরিয়াস অবস্থা। কিন্তু আমরা কি করব এখন? আমরা আজ 26 তারিখ থেকে আমরা আন্দোলন করতেছি, অনেক কষ্ট করতেছি। এখন আমাদের শেষ উপায় যে দাবি নিয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছে, ওদের সেই স্থায়ী ক্যাম্পাস রবীন্দ্রনাথের যে পূর্বতন যে পৈতৃকভূমি সেখানে দ্রুত হয়ে যাক। ডিপিপি সাবমিট হয়েছে, সেটা দ্রুত অনুমোদন হয়ে যাক, আর আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে আসুক। ঋণের নামে 12 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপপরিচালক সৌমিত্র সেন বাদী হয়ে এই মামলাটি করেন। আসামিদের মধ্যে রয়েছেন ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন সেলিম, বিজয় ভট্টাচার্য, প্রফেসর ডক্টর কাজী আখতার হোসেন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলুফার আহমেদ, সাবেক এজিএম গোলাম ফারুক খান এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু, তার স্ত্রী নাহিদ আক্তার। এজাহারে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের 12 কোটি 28 টাকা আত্মসাৎ করেন। 2010 সালের বেলায়েত নেভিগেশন নামে একটি হিসাব খোলার পর কোনো সহায়ক জামানত না দিয়ে কেবল 4টি প্রস্তাবিত কার্গো ভেসেলকে মর্টগেজ দেখিয়ে 12 কোটি 28 লাখ টাকা তুলে নেয় আসামিরা। বেসিক ব্যাংক লিমিটেড দিলকুশা শাখা ঢাকা থেকে 12.28 কোটি টাকা আত্মসাতের অপরাধে জনাব শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড সহ গাজী বেলায়েত হোসেন মিঠু ওরফে জিবি হোসেন, মালিক বেলায়েত হোসেন নেভিগেশন কোম্পানি সহ মোট 9 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে।
অভিভাবকদের দেয়া আলটিমেটাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ উপেক্ষা করায় এবং গণমাধ্যমে মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়ে দেয়া স্মারকলিপি গ্রহণ করেনি মাইলস্টোন কর্তৃপক্ষ। হতাহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, গণমাধ্যমে উপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে কর্তৃপক্ষ দুপুরে স্মারকলিপি দিতে এসে অভিযোগ করেন তারা। তাদের দাবি ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও ২ শিক্ষককে অপসারণ করা হয়নি। এছাড়াও স্কুলের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে আবেদন জানানো হয়েছে বলে জানান তারা। কয়েকজন শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগও করেন তারা। বলেন, দুর্ঘটনা নিয়ে অনেকে মিথ্যাচার করছে। এর আগে স্মারকলিপি প্রদান নিয়ে অভিভাবকদের সাথে মাইলস্টোন কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়। টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মিনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। কিভাবে, কি কারণে করলো, পাশ করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে। আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল। আমার ছেলে কোচিং করতো, এটা ওনারা মিথ্যাচার করেছে। উনি নুনবি স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল, সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে। আমরা আপনার সাথে আলোচনা করার পরে আমরা মিডিয়াকে ব্রিফ করব, আর আপনাদের পক্ষ থেকে আপনারা ব্রিফ করবেন। দুইজনটা দুই পক্ষ থেকে ব্রিফ করবেন। মিডিয়া শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে, মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবেই স্মারকলিপি নেওয়ার। আর আমরা কেন মিডিয়া ছাড়া স্মারকলিপি দিতে চাইনি, কারণ ওনারা মিথ্যাচার করে। ওনারা কালকে বলবে যে না, আমরা তো কোনো স্মারকলিপি পাই নাই। শতভাগ আবাসনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে তালাও দেন তারা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ব্যানার হাতে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীর থাকার ব্যবস্থা খুবই কম। যারা হলে থাকছেন তারাও অনেকটা গাদাগাদি করে থাকছেন। এই অবস্থার পরিবর্তনের দাবি জানালেও প্রশাসন কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন শিক্ষার্থী। এ সময় তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন বঞ্চিত শিক্ষার্থীরা ভাতা পেয়ে থাকলেও এখানে উল্টো হল ফি এর নামে 100 টাকা নেওয়া হয়। দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান তারা। অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক। দুপুরে সিভিল এভিয়েশনের টিম নিয়ে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল ভবন ও রানওয়ে পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় আরও জানান, যত কষ্টই হোক আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সচেষ্ট রয়েছেন তারা। এর আগে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ইউনুস আলী ভুইয়া, বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হাসান সহ সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বেবিচক চেয়ারম্যান। মূলত কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু ও প্রকল্পের অগ্রগতি তদারকি করতে সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের নিয়ে কক্সবাজার গিয়েছেন বেবিচক চেয়ারম্যান। আমি স্ট্রংলি বলতে পারি, সরকার আমাদের কাছে আশা করছে এবং আমরাও আশা করছি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব অক্টোবর মাঝামাঝি সময় আমরা এই এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে আমরা অপারেট করতে পারবো ইনশাল্লাহ। মেঘ ভাঙা বর্ষণ ও আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরের 3 প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 351 জনে, যার মধ্যে 2 শতাধিক খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার বাসিন্দা। গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরেও দীর্ঘ হচ্ছে মরদেহের সারি। নিখোঁজ অর্ধশতাধিক মানুষের সন্ধানে চলছে উদ্ধার কাজ। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী 2 দিনে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বন্যা। নাফিয়ার মননের প্রতিবেদন। প্রথম দেখায় মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী, তবে বুলেট বোমা নয়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বুনের জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রকৃতি। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী বর্ষা মৌসুম দেখছে পাকিস্তান। দেশটির উত্তরাঞ্চলীয় 3 প্রদেশ খাইবার পাখতুনখোয়া, গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর এমন দুর্যোগের সাক্ষী হয়নি আগে। 2 দিনের মেঘভাঙা বর্ষণ, আকস্মিক বন্যা, বজ্রপাত ও ভূমিধসে প্রতি মুহূর্তেই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। অনেক অঞ্চল থেকে বন্যার পানি নামার পর পরিষ্কার হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র।
तो ये चूँकि जो मेन उसका पॉइंट था वो यही था, यहाँ पे ये क्लाउड बर्स्ट हुआ, यहाँ से आगे फिर पानी गए, तो ये मुकम्मल तौर पर अगर मुकम्मल तौर पर नहीं है तो 70-80% ये गाँव जो है वो मलियामेट हुआ है, और अगर मलियामेट पूरा नहीं हुआ तो डैमेज तो एटलीस्ट सारे घर हुए हैं। बहुत बड़ी जो है कैपेबिलिटीज़ हुई है और लोग अभी भी मलबे के अंदर मौजूद हैं और इनको निकालने की कोशिश कर रहे हैं, लेकिन सर एक बहुत बड़ी तबाही मची है और बुंदेल की तारीख का मेरे ख्याल में बहुत बड़ी ट्रेजेडी हुई है। মাত্র 2 দিনেই বন্যায় মৃত্যুর সংখ্যা 400-র ঘর ছুঁই ছুঁই, নিখোঁজ অর্ধশতাধিক মানুষ, যাদের সন্ধানে কাজ করছে প্রায় 2000 উদ্ধারকর্মী, মাঠে রয়েছে সেনাবাহিনী। খাইবার পাখতুনখোয়ার 9টি অঞ্চলে 31 আগস্ট পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে 155 কোটি রুপি। দ্রুতগতিতে উদ্ধার কাজ পরিচালনায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। এদিকে টানা বৃষ্টিতে পাঞ্জাবের তারবেলা বাঁধের পানি ধারণ ক্ষমতার 98%ই পূর্ণ। তাই নদী তীরবর্তী অঞ্চলগুলোয় রেড অ্যালার্ট জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভয়াবহ এই দুর্যোগের মাত্রাকে আরও বাড়িয়ে তুলতে পারে প্রতিকূল আবহাওয়া। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে পাকিস্তানে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। এতে বাড়ছে বৃষ্টিপাতের সংখ্যা। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশটির প্রায় প্রতিটি অঞ্চলেই দেখা দিতে পারে ভারী বৃষ্টি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্য আছে, বুধবারের মধ্যে মতামত দেবে বিএনপি, জানালেন সালাউদ্দিন। কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিয়ে দেব। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা নিতে বাধা, শেখ হাসিনার বিরুদ্ধে খুলনার 3 ছাত্র ও ব্যবসায়ী সাক্ষ্য, 2 মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণ। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর সঙ্গে ভোটের সম্পর্ক নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন উপদেষ্টা রিজওয়ানা। ভোলাগঞ্জের পর এবার জৈন্তাপুর ও রাংপানিতেও পাথর লুট, প্রশাসনের অভিযানে আরও 6 জন সহ এখন পর্যন্ত 12 জন গ্রেপ্তার। এবং দীর্ঘ সময় চড়া চালের বাজারের প্রভাবে টানা 7 মাস পর জুলাই বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, আর্থিক প্রতিবেদন প্রকাশ। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন, facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন TV।